আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি তোমাদের উচ্চতর গণিতের ক্লাস নিব আজকে। প্রথম ক্লাস আমাদের একটা স্যার নিচ্ছে। আমার প্রথমে পরিচয়টা দিয়ে নিব, আরো দু একটা মিনিট একটু অপেক্ষা করি, অনেকেই জয়েন করতেছে। আচ্ছা, যারা যারা জয়েন করছো তোমরা একটু তোমাদের নামগুলো একটু বলেও আমি একটু শুনি। কে কে আছো? বাইজিদ আছো? হিমেল, তুমি কোথায়? বাসাটা কোথায়? একটু জোরে বলো, শুনতে পারি নাই। আমার কথা কি তোমরা সবাই শুনতে পাচ্ছ? আচ্ছা, প্রথমে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, লেকচারার, বগুড়া ওয়াইএমসি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আমি তোমাদের ওই উচ্চতর গণিত এটারই করাবো। আর হলো আমি তোমাদের বইয়ের কথা যেটা বলি সেটা হলো তোমাদের অক্ষরপত্র, এই প্রকাশনীর বইটা তোমরা সংগ্রহ করে নিবা, বা তোমরা নিছো হয়তোবা। তোমাদের প্রথম ক্লাস তোমাদের মনিরুল স্যার ক্লাস নিছে। স্যার তোমাদের সম্ভবত ষষ্ঠ অধ্যায় শুরু করছিল। আমি তোমাদের আজকে প্রথম অধ্যায় নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, আমি বোর্ডে বলতে এখানে খাতা, আমি খাতায় চলে যাচ্ছি। আচ্ছা, দেখো আমি তোমাদেরকে বইটা দেখাই নিচ্ছি। এই যে এটা হলো এই যে অক্ষরপত্রের বই। আমি আজকে তোমাদের প্রথম অধ্যায় যেটা আছে, প্রথম অধ্যায় এটা তোমাদের সম্পূর্ণ নতুন, ম্যাট্রিক্স ও নির্ণায়ক। এই অধ্যায় থেকে কিছুটা আলোচনা করব। তো আমরা ম্যাট্রিক্স কাকে বলে আমরা সেটা একটু দেখব। ম্যাট্রিক্সটা প্রথমে বলে নিই, প্রকাশ করা হয় আমাদের তৃতীয় বন্ধনীর সাহায্যে। তোমরা কি আমার এটা দেখতে পাচ্ছ? আমরা এইভাবে প্রকাশ করব। দেখা যাচ্ছে? তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, আমাদের এটা হলো তৃতীয় বন্ধনী, অথবা আমরা দুইটা করে সমান্তরাল সরল রেখা, ভিতরে আমরা এখন এর ভিতরে কিছু উপাদান আমরা প্রকাশ করব। সেই উপাদানগুলো আমরা সারিবদ্ধ এবং কলামবদ্ধভাবে প্রকাশ করে একটা আয়তাকার বিন্যস্ত করব। এই বিন্যস্ত করাটাকেই বলবো আমরা ম্যাট্রিক্স। তো দেখো সেটা আমরা কিভাবে প্রকাশ করব। সাপোজ ধরো এখানে আমরা একটা উপাদান A1, A2, A3, B1, B2, B3, তাহলে এই যে পাশাপাশি যে উপাদানগুলো আমরা লিখছি এগুলোকে বলবো আমরা সারি। আর তাহলে এখানে আমাদের উপরের এটা একটা সারি,
নিচের এটা একটা সারি, তাহলে আমরা এখানে কয়টা সারি পেলাম? দুইটা সারি। আর এই উপর থেকে নিচের যে উপাদানগুলো, এই বরাবর যে উপাদানগুলো হবে, এই উপাদানগুলোকে আমরা বলবো কলাম। বুঝতে পারছো তোমরা? তাহলে আমরা এখান থেকে সংজ্ঞাটা বলতে পারি, আমাদের কিছু উপাদান সারিবদ্ধ এবং কলামবদ্ধ ভাবে একটা বিন্যস্ত ভাবে আমরা সাজানো, এই সাজানোটাকে বলবো আমরা ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্স হতে হলে আমাদের কিছু উপাদান সারিবদ্ধভাবে থাকতে হবে এবং কলামবদ্ধভাবে থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এই সারির ইংলিশটা হচ্ছে আমাদের রো। এটাকে আমরা প্রথম সারিকে আমরা সংক্ষেপে R1 দ্বারা প্রকাশ করে থাকব, দ্বিতীয় সারিকে আমরা R2 দ্বারা, এভাবে যদি আমাদের আরো সারি থাকে তাহলে R1, R2, R3, R4 যতগুলো সারি থাকবে এভাবে আমরা প্রকাশ করব। আর এরপরে কলাম, প্রথম কলামকে আমরা, কলামের প্রথম অক্ষর সি, এই জন্য এটা C1, দ্বিতীয় কলামকে C2, তৃতীয় কলামকে C3 দ্বারা আমরা প্রকাশ করব। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আমরা এই সারি এবং কলাম এটার উপর ভিত্তি করে একটা ম্যাট্রিক্সের ক্রম দেখব। কি দেখব আমরা? ম্যাট্রিক্সের ক্রম। সেটা কি? একটা ম্যাট্রিক্সে কয়টা সারি এবং কয়টা কলাম থাকবে। প্রথমে আমরা সবসময় সারির কথাটা বলবো, তারপরে আমরা কলামের কথাটা বলবো। ঠিক আছে? প্রথমে কার কথা? সারি, তারপরে কলামের কথা। তাহলে আমরা যদি দেখো, একটা নতুন আমি একটা ম্যাট্রিক্স যদি এখানে লিখি, আমরা এটা লেখার সময়, ম্যাট্রিক্সটা লেখার সময় আমরা একটু লক্ষ্য করব, আমাদের প্রথম উপাদান থেকে দ্বিতীয় উপাদান আমরা একটু মাঝে ফাঁকা রাখবো, যেন দুটো পাশাপাশি লেগে না যায়। আবার দ্বিতীয়টা থেকে তৃতীয়টা পাশাপাশি যে উপাদানগুলো লিখবো একটু ফাঁকা করে লিখবো। আমরা একটা কলাম যেন স্পষ্ট বুঝতে পারি যে এই প্রথম কলামে আমাদের এই উপাদানগুলো আছে, দ্বিতীয় কলামে, তৃতীয় কলামে। আচ্ছা, তাহলে এখন এই ক্রম বলতে আমরা কি বুঝবো? এই ম্যাট্রিক্সে আমাদের মোট কয়টা সারি আছে এবং কয়টা কলাম আছে। তাহলে সারি দেখো কয়টা আছে, তো বলতে পারবা? তিনটা সারি আছে। হ্যাঁ, এই একটা সারি, এই একটা, এই একটা, তাহলে তিনটা সারির জন্য আমরা এখানে 3 লিখবো। তারপরে দেখো কয়টা কলাম আছে? কলামও তিনটা। তিনটা, হ্যাঁ, এই একটা কলাম, এই একটা, এই একটা, তাহলে তিনটা কলাম। এই তিনটা সারি এবং তিনটা কলামের মাঝে আমরা একটা গুণন চিহ্ন দিব। এইভাবে প্রকাশ করাকেই বলা হয় ম্যাট্রিক্সের ক্রম। ইংলিশে বলা হয় এটা অর্ডার। ম্যাট্রিক্সের অর্ডার আমরা মুখে বলার সময় এটা বলবো 3/3 ম্যাট্রিক্স, 3 আর সময় আমরা লিখবো 3 গুণন ইনটু 3। বুঝতে পারছি? দেখো ম্যাট্রিক্সের ক্রমে আমাদের আর কি করার কোনো সমস্যা থাকলো? আচ্ছা, তাহলে আমি পরে চলে যাই। এখন ম্যাট্রিক্সকে আমরা একটা সাধারণ আকারে প্রকাশ করতে পারি, যেটার সাহায্যে আমরা যে কোনো ধরনের ম্যাট্রিক্স আমরা লিখতে পারি। সেটা দেখো কিভাবে। A11 এইভাবে আমাদের চলতেই থাকতে পারে, অসংখ্য উপাদান থাকতে পারে। আমরা ধরে নিচ্ছি এখানে n সংখ্যক উপাদান আছে। এইভাবে আমাদের চলতে M3 এইভাবে এসে AMM। আমরা যদি এই তৃতীয় বন্ধনী এটা যদি ব্যবহার না করি তাহলে কিন্তু আমরা এটাকে ম্যাট্রিক্স বলতে পারবো না। তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ হতেই হবে আমাদেরকে, আবদ্ধ হলে তাহলে আমরা বলবো এটা একটি ম্যাট্রিক্স। আচ্ছা, দেখো এখানকার এই ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রমটা আমরা বলবো। অর্ডারটা কি বলবো তাহলে? এখানে আমাদের দেখো প্রথমে
এই একটা দুইটা এইভাবে আমাদের এখানে দেখো এর সঙ্গে কত লেখা আছে M1 অর্থাৎ m সংখ্যক সারি আছে। আর দেখো এটা প্রথম কলাম দ্বিতীয় কলাম এইভাবে সারির সংখ্যা পরেরটা হচ্ছে কলাম সংখ্যা। এখানে কি আছে n আছে, তাহলে আমাদের n সংখ্যক কলাম আছে। তাহলে এটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্সের একটা সাধারণ আকার। এখানে এটা দেখে তাহলে আমরা কি বুঝতে পারবো ম্যাট্রিক্সের m সংখ্যক সারি n সংখ্যক কলাম। তো প্রথমে সব সময় কিন্তু আমরা সারির কথাটা আগে উল্লেখ করব, তারপরে আমরা উল্লেখ করব কলাম। বুঝতে পারছি? এই পুরো এ এটা কিন্তু আমরা 11 বলবো না, এটার উচ্চারণটা করব A11 A11। এই 1 দ্বারা বোঝানো হচ্ছে প্রথম সারি, পরের 1 দ্বারা বোঝানো হচ্ছে প্রথম কলাম। অর্থাৎ এই উপাদানটা এই A11 উপাদানটা আমাদের এই ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামে অবস্থিত। প্রথম সারির প্রথম কলামে অবস্থান করছে এই উপাদানটা। আমাদের এইভাবে হয়তো নৈবেত্তিকের প্রশ্ন আসতে পারে যে তৃতীয় সারির দ্বিতীয় কলামে কোন উপাদানটা অবস্থিত। দেখো এইভাবে তৃতীয় সারির দ্বিতীয় কলামে, তৃতীয় সারির দ্বিতীয় কলামে কোন উপাদান। আমরা যদি দেখো এখানকার এটার সাহায্য থেকে যদি বলতে চাই তৃতীয় সারি, তৃতীয় সারি কোনটা আমাদের, এই যে এটা হচ্ছে আমাদের তৃতীয় সারি, দ্বিতীয় কলাম, এই যে এটা আমাদের দ্বিতীয় কলাম। তাহলে তৃতীয় সারি আর দ্বিতীয় কলামের অবস্থানে কোন উপাদান অবস্থিত এখানে এইচ। বুঝতে পারছি? জি। আচ্ছা, তারপর এখানে আবার এইভাবে প্রশ্ন আসতে পারে যে আমাদের এই এফ এর ক্রমটা কত, এফ এর ক্রম কত। তাহলে আমরা কি বলবো এই এফ উপাদানটা কয় নাম্বার সারিতে অবস্থান করতেছে দেখো তো, বলতে পারবা? তাহলে 2 নাম্বার সারি। কত নাম্বার কলামে? 3 নাম্বার কলাম। তাহলে এত এর ক্রম 2/3। তাহলে এতটুকুর ভিতরে আর কি কোনো সমস্যা আছে আমাদের? না স্যার। আচ্ছা, এরপর আমি চলে যাই তোমার ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ আছে। আমরা বিভিন্ন ধরনের আমাদের ম্যাট্রিক্স আছে। আচ্ছা, এখানে আরেকটা বলে নেই, ম্যাট্রিক্সের সারির সংখ্যা কলাম সংখ্যা সমানও হতে পারে, কম বেশি হতে পারে। এই কম বেশির উপর নির্ভর করে আমাদের বিভিন্ন রকমের প্রকারভেদ তৈরি করা হয়েছে। তো দেখো এখানে এটাকে যদি একটা আমরা ম্যাট্রিক্স বলি, এখানে কয়টা সারি আর কয়টা কলাম আছে? একটাই সারি একটাই কলাম। না, একটা কলাম, এটা ঠিক, একটা সারি নাই। দেখো এটা একটা সারি, এটা একটা সারি। হ্যাঁ জি। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডারটা হচ্ছে 3/1। ঠিক আছে? জি জি। যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকবে, যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকবে তাকে বলবো আমরা কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের কয়টা কলাম থাকবে, একটি মাত্র কলাম থাকবে, হ্যাঁ, তাকে বলবো আমরা কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স। অনুরূপ ভাবে দেখো এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে কয়টা সারি কয়টা কলাম? একটা সারি, হ্যাঁ একটা সারি আছে, 3টা কলাম আছে। 3টি কলাম। যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে সেই ম্যাট্রিক্সকে বলবো আমরা সারি ম্যাট্রিক্স। কলাম সংখ্যা অসংখ্য থাকতে পারে, বুঝতে পারছি? কলাম সংখ্যাটা অসংখ্য থাকতে পারে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু একটা সারি থাকলেই তাকে বলবো আমরা সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স। তাহলে আমরা দুটো প্রকারভেদ দেখলাম। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস বলি, দেখো এখানে কি লেখা হয়েছে, এখানে বলো দেখো তো এই ম্যাট্রিক্সের কয়টা সারি কয়টা কলাম? 2টা সারি 2টা কলাম। তাহলে 2টা সারি 2টা কলাম।
কলাম। যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা কলাম সংখ্যা সমান সেই ম্যাট্রিক্সকে বলবো আমরা বর্গাকার ম্যাট্রিক্স। বর্গাকার ম্যাট্রিক্স। বর্গাকার, তাহলে বর্গাকার হতে হলে কি হতে হবে? সারির সংখ্যা কলাম সংখ্যা কলাম দুটো আমাদের সংখ্যা সমান হতে হবে। হতে হবে। বুঝতে পারছি? জি। আচ্ছা, এখানে আসো আরেকটা দেখি আমরা। দেখো তো, এটা এটা একটা ম্যাট্রিক্স লিখলাম, তাই না? এই ম্যাট্রিক্সটাকে কি বর্গাকার ম্যাট্রিক্স বলতে পারবো আমরা? জি জি স্যার। কেন বলতে পারবো? স্যার বলা যাবে। আর এটা 3টা সারি 3টা কলাম। আচ্ছা, দেখো তাহলে একটা বর্গাকার ম্যাট্রিক্সের, দেখো আমরা এটাকে বলবো হলো কর্ণ। তাহলে এটাকে বলবো আমরা মুখ্য বা প্রধান কর্ণ ম্যাট্রিক্স, বা ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণ। মুখ্য বা প্রধান কর্ণ, বুঝতে পারছি? তাহলে প্রধান কর্ণ বা মুখ্য ম্যাট্রিক্স পেতে চাইলে আমাদের কি হতে হবে? ম্যাট্রিক্সটা বর্গ হতে হবে, বর্গাকার হতে হবে। তাহলে একটা ম্যাট্রিক্সের কোনাকুনি ভাবে উপাদানগুলো যদি থাকে তাহলে তাকে বলবো আমরা মুখ্য বা প্রধান কর্ণ। তাহলে একটা কর্ণ। বর্গাকার ম্যাট্রিক্সে কয়টা কর্ণ থাকতে পারে বলতে পারবো? আর দুইটা। দুইটা, হ্যাঁ। তাহলে দুইটা, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স বা কর্ণ। এই বরাবর দেখো এই উপাদানগুলোকে বলবো আমরা আরেকটা কর্ণ। ঠিক আছে? জি। আচ্ছা, এরপরে আসি আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কি নাম বললাম? ঊর্ধ্ব ত্রিভুজাকার, ত্রিভুজ আকৃতির হবে। এই প্রধান কর্ণের ঊর্ধ্ব বলতে কি বুঝি আমরা? উপরে। উপর দিক। দেখো আমাদের এই প্রধান কর্ণের উপরের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো নির্দিষ্ট একটা উপাদান থাকবে, আর নিচের যে দেখো কর্ণের নিচে একটা দুইটা তিনটা উপাদান আছে, তাই না? এই তিনটা জি। উপাদান যদি আমাদের জিরো হয়, উপরের গুলো যদি থেকে যায়, তাহলে তাকে বলবো আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কথা বুঝতে পারছি? জি। আমাদের প্রধান স্যার বুঝতে কর্ণের, পারলাম না, আরেকবার হ্যাঁ বলো। বুঝতে পারলাম না, আরেকবার বুঝিয়ে দিলে হ্যাঁ ভালো আমরা হয়। বলতেছি, দেখো এটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ। প্রধান কর্ণের নিচের যে তিনটা উপাদান আছে সেই তিনটা উপাদান জিরো হবে। দেখো আমি এখানে দেখাই দিচ্ছি, এ বি সি, এই ডির অবস্থানে হবে জিরো, এটা ই, এটা এফ, জিরো অবস্থানে জিরো, এইচ এর অবস্থানে এখানেও জিরো হবে। এই ধরনের যে ম্যাট্রিক্সটা তৈরি হবে এই ম্যাট্রিক্সকে বলবো আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ত্রিভুজ। এবার বুঝতে পারছি? জি। আচ্ছা, এরপরে আছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এটা কি হবে? নিচের উপাদানগুলো ঠিক থাকবে, উপরের এই তিনটা উপাদান জিরো হয়ে যাবে। তো দেখো এটা এ জিরো জিরো, এখানে এসে তাহলে কি লিখবো? এটা জিরো, জিরো। বুঝতে পারছি? জি। আচ্ছা, এরপরে আসি আমরা কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স সেটা কেমন হবে? আমাদের যে এটা মুখ্য বা প্রধান যে কর্ণ, এই কর্ণের উপাদানগুলো থাকবে। আমাদের এই কর্ণের মুখ্য বা প্রধান কর্ণের উপাদানগুলো থাকবে, আর উপরের মান এবং নিচের মানগুলো জিরো হয়ে যাবে। তাহলে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে তাহলে সেই ম্যাট্রিক্সকে বলবো আমরা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে দেখো এরকম হবে, আমি যে কোনো সংখ্যা দ্বারা যদি দেখাতে চাই,
দেখো বুঝতে পারছি, জি আমাদের এটা হচ্ছে প্রধান বা মুখ্য কর্ণ। এই মুখ্য কর্ণের উপাদানগুলো যে কোনো উপাদান হতে পারে, যে কোনো মান আসতে পারে, আর তার উপরের এই পাশের 3টা মান আর নিচের 3টা, এটা কি হতে হবে, সবসময় 0 হতে হবে, তাহলে বলবো আমরা এই পুরো ম্যাট্রিক্সটাকে কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে। জি আচ্ছা, এরপরে হলো স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, এটার সংজ্ঞা হচ্ছে, আমাদের এই যে কর্ণ যে ম্যাট্রিক্সটা পেলাম, এই কর্ণ ম্যাট্রিক্স থেকে আমরা স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞাটা জানবো। সেটা এই প্রধান কর্ণের সকল উপাদান একই রকম সংখ্যা হতে হবে বা একই রকম মান হতে হবে। যদি এটা 2 হয় তাহলে দেখো এই বরাবর এটাও 2 হতে হবে, এটা 2 হতে হবে। প্রধান কর্ণের এই 3টা উপাদান কি হতে হবে, একই রকম। সমান। শুধু 3টার ক্ষেত্রে না, বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণ একই রকম উপাদান বা একই রকম মান হতে হবে, বাকি উপাদানগুলো 0 হতে হবে, তাহলে তাকে বলবো আমরা স্কেলার স্কেলার ম্যাট্রিক্স। এরপরে হলো একক বা অভেদক ম্যাট্রিক্স। একক বা অভেদক ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স এটা যে কোনো সংখ্যা হতে পারে, আর একক বা অভেদক ম্যাট্রিক্সে এসে এই সংখ্যাগুলো সবসময় 1 হতে হবে। আর এটাকে আমরা সংক্ষেপে বড় হাতের আই দ্বারা প্রকাশ করে থাকি। এই পুরো ম্যাট্রিক্সটাকে আমরা কি দ্বারা, আই দ্বারা প্রকাশ করে থাকি। লেখা তো বোঝা যাচ্ছে তোমাদের? জি স্যার, জি। আচ্ছা, এই পর্যন্ত এর মাঝে কি কোনো সমস্যা আছে কারো কোনো বুঝতে? আচ্ছা, এরপরে আসে শূন্য ম্যাট্রিক্স। শূন্য দ্বারা দেখানো বুঝাই নিতে পারতেছি, সবগুলো কি হতে হবে আমাদের, শূন্য হতে হবে। প্রতিটা উপাদান আমাদের শূন্য হবে। এটা কোনো বর্গাকারের কথা এখানে বলা নাই, যে কোনো সংখ্যক সারি বা যে কোনো সংখ্যক কলাম থাকতে পারে এবং সেই উপাদানগুলো কি হবে, সবসময় শূন্য হবে, তাহলে সেই ম্যাট্রিক্সকে বলবো আমরা শূন্য ম্যাট্রিক্স। আমরা এই ম্যাট্রিক্সের এই উপাদানগুলোকে আরেকটা কি বলতে পারি, ভুক্তি উপাদান, বা এটাকে আমরা আরেকটা বলতে পারি ভুক্তি। বুঝতে পারছি? আচ্ছা, এইভাবে আমাদের আরো অনেকগুলো ম্যাট্রিক্সের কথা বলে দেওয়া আছে। আমি আরো দুই একটা দেখাই আজকে। সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী একটা ম্যাট্রিক্সকে আমরা সাপোজ ধরি এ একটা ম্যাট্রিক্স, আমাদের এই ম্যাট্রিক্সকে সমঘাতী ম্যাট্রিক্স বলতে পারবো। কখন বলতে পারবো, যখন এই ম্যাট্রিক্সটাকে আমরা বর্গ করব, বর্গ করে যদি আমরা ওই এই ম্যাট্রিক্সটাই ফিরে পাই, তাহলে তাকে বলবো আমরা সমঘাতী ম্যাট্রিক্স। বুঝতে পারছি কি? দেখো, যেমন 2 কে বর্গ করলে কত হয়, 4 হয়।
পি কে করলে 9, এ কে বর্গ করলে এ স্কোয়ার হচ্ছে, কিন্তু এ স্কোয়ারের যে মানটা এখানে আমাদের এটা একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সকে যদি ওই ম্যাট্রিক্স দ্বারা গুণন করা হয়, গুণফলটা আমাদের যদি আবার এই এ ম্যাট্রিক্সই ফিরে পাই আমরা, তাহলে আমরা এই ম্যাট্রিক্সকে বলবো সমঘাতী ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স। আচ্ছা, এটা আমি পরবর্তীতে তোমাদেরকে বুঝাই দিব, দেখাই দিব, কারণ গুণনটা আমরা এখনো শিখি নাই, ম্যাট্রিক্সের গুণন কিভাবে করতে হয়। যদি গুণন করাটা শিখবো তখন আমি এটা তোমাদেরকে দেখাই দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো অভেদঘাতী ম্যাট্রিক্স। দেখো, সমঘাতী ম্যাট্রিক্সের কাছাকাছি। এটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্সকে বর্গ করার ফলে যদি আমরা এটা কি লিখলাম আই, অর্থাৎ আমরা দেখো একটু আগে কোনটা পড়লাম, এই যে দেখো আই কাকে বলছিলাম, আই বলছিলাম একক বা অভেদক ম্যাট্রিক্স। তো আমরা এখানেও দেখো অভেদঘাতী ম্যাট্রিক্স, তাহলে এই যে সমঘাতী, এই ঘাতী কথাটা, ঘাতী করা কথাটা থাকা মানে আমরা কি করব, বর্গ করব। বর্গ করে এখানে যেহেতু অভেদ কথাটা যুক্ত আছে, তো অভেদ বলতে আমরা জানি আই, একক ম্যাট্রিক্স, তাহলে আমাদের বর্গের মানটা যদি আই এর সমান হয়, তাহলে এই এ ম্যাট্রিক্স কে বলবো আমরা অভেদঘাতী ম্যাট্রিক্স। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আসি আমরা প্রতিসম ম্যাট্রিক্স। এই প্রতিসম ম্যাট্রিক্সটা প্রকাশ করা হয় একটা ম্যাট্রিক্সের মাথার উপরে একটা, এটা কি একটা ড্যাশ বা একটা প্রাইম চিহ্ন, অথবা একটা টি দিতে পারি, অথবা একটা সি দিতে পারি। এটাকে আমরা বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স, অথবা আমরা আরেকটা বলতে পারি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। বুঝতে পারছি? তো দেখো, যদি এই কাজটা করার ফলে এটা সমান এ হয়, তাহলে আমরা এই এ ম্যাট্রিক্সকে প্রতিসম ম্যাট্রিক্স বলবো। তাহলে এটা বলতে আমরা কি বুঝতেছি, প্রতিসম ম্যাট্রিক্স এইভাবে প্রকাশ করে না, আমরা একটা ম্যাট্রিক্সকে এই এই কাজটা করে নিতে হবে, এ ট্রান্সপোজ, এটাকে বলবো আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্স, অথবা আমরা বলবো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটা প্রকাশ করব আমরা হচ্ছে এই এ প্রাইম, অথবা এটা এ ট্রান্সপোজ, অথবা এ সি বলতে এ কমপ্লিমেন্ট বলতে পারি আমরা। দেখো, এই যদি একটা ম্যাট্রিক্স আমাদের এরকম হয়, এখান থেকে আমরা এই যে এ ট্রান্সপোজ কি করব, সারিকে কলামে অথবা কলামকে সারিতে রূপান্তর করাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আমরা সারিকে কলামে অথবা কলামকে সারিতে রূপান্তর করাকে বলবো আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। কিভাবে করব দেখো, আমাদের প্রথম সারি কত আছে, 1 2, প্রথম সারিকে আমরা প্রথম কলামে প্রকাশ করব, দ্বিতীয় সারিকে আমরা দ্বিতীয় কলামে প্রকাশ করব। যে কোনো একটা কাজ করব, করলে দেখো আরেকটা কাজও আমাদের হয়ে যাবে। যেমন দেখো এখানে প্রথম কলাম কত 1 3, দেখো রূপান্তর হয়ে গেছে 1 3। দ্বিতীয় কলাম 2 4, দেখো এখানেও দ্বিতীয় সারিতে রূপান্তর হয়েছে। বুঝতে পারছি? এই রূপান্তর করাটাকে বলবো আমরা বিম্ব ম্যাট্রিক্স বা ইংলিশে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটা প্রকাশ করব এই তিনটার যে কোনো একটার মাধ্যমে। প্রতিসমটা হচ্ছে একটা ম্যাট্রিক্সকে যখন এই বিম্ব বা
ট্রান্সপোজ ম্যাট্রিক্সে রূপান্তর করলাম, রূপান্তর করার ফলেও আমাদের এই এ ম্যাট্রিক্সটাই থেকে যাচ্ছে, তাকে বলবো আমরা প্রতিসম ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স। বুঝতে পারছি তো আমরা? তাহলে আজকে যতটুকু দেখালাম আমি, এই জিনিসগুলো তোমরা আবার একটু ভালো করে বাসায় আরো দেখবা। বই তো মনে হয় তোমরা সংগ্রহ করছো, বই কি সংগ্রহ করছো তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে বোঝানোটা আজকে এই পর্যন্তই থাক। আমরা এর পরবর্তীতে আবার আরো কিছু দেখার চেষ্টা করব। স্যার স্কুল থেকে কি বই নিতে হবে? বই আমি তোমাদেরকে অক্ষরপত্রটাই সাজেস্ট করব, যে অক্ষরপত্র প্রকাশনীর বইটা কিনবা তোমরা। অক্ষরপত্র। হ্যাঁ, লেখকের নাম কি? দোকানে, যে কোনো দোকানে যে বলবো অক্ষরপত্র, এটা লিখছে প্রফেসর অসীম কুমার সাহা। স্যার আপনার ফোন নাম্বারটা একটু দেন প্লিজ। আচ্ছা, আমার নাম হচ্ছে নিকনাম মামুন। এটা হলো আমার ফোন নাম্বার। ঠিক আছে, স্যার বইয়ের নামটা লিখে দাও। আচ্ছা, বইয়ের নাম বললাম অক্ষরপত্র, প্রফেসর অসীম কুমার সাহা। এটা প্রথম পত্র, দ্বিতীয় পত্র দুটোই একবারেই কিনে নিবা। আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে, আজকে টাইম শেষ। তোমাদের সাথে আবার মঙ্গলবার করে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।